সাকিব ভাইকে এখন অনেক বেশি ফ্লুয়েন্ট আমরা দেখতে পাচ্ছি। তো তখনই আমাদের মনে হলো আমরা কেন সাকিব ভাইকে আমরা এটা অ্যাপ্রোচ করব না। আসলে একটা মেগাস্টার তো আসলে বললেই আসলে হয়ে যায় না, দীর্ঘদিনের অভিজ্ঞতার ফসল এটা। আসলে গত 2-3 বছর উনি যেই জায়গাটায় পৌঁছেছে, সো উনি তো ডিজার্ভ করে আসলে, এবং সেই ডিজার্ভের জায়গা থেকে এটা যদি আমার জায়গায় অন্য কেউ সেই সিনেমাটা করতো, তাকেও আসলে এই ধরনের একটা পারিশ্রমিক দিয়েই তাকে আসলে নিতে হতো। আন্ডারওয়ার্ল্ডের কোনো ডনকে নিয়ে আমরা কোনো সিনেমা বানাচ্ছি না, বা নির্দিষ্ট করে কারো নাম নিয়ে আমরা বানাচ্ছি না। দেশে এবং দেশের বাইরে মিলিয়ে আমি বলবো যে আমরা চেষ্টা করছি একটা প্রপার কম্বিনেশন সাজানো, যে কম্বিনেশনটা আমাদের গল্পটাকে আসলে রিচ করবে। আসন্ন ঈদ উল ফিতরে মুক্তি দেওয়ার লক্ষ্যে ডিরেক্টর আবু হায়াত মাহমুদ নির্মাণ করছেন প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা, যেখানে আমরা ঢালিউডের শীর্ষ তারকা শাকিব খানকে দেখতে পারবো প্রিন্স রূপে। আজকে আমাদের সাথে এই নির্মাতা রয়েছেন। ছোট পর্দায় অসংখ্য, প্রায় 250 জনপ্রিয় ফিকশন তিনি করেছেন, বড় পর্দায় এটি তার অভিষেক চলচ্চিত্র। একটু জানতে চাইবো প্রিন্সের পেছনের ভাবনা। কেমন আছেন? ভালো আছে, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এবং আমরা গতকালকে পোস্টার দেখলাম এবং সামাজিক মাধ্যমেও বেশ আলোচনা হচ্ছে, প্রশংসা হচ্ছে। প্রিন্সের ভাবনাটার শুরুটা কোথা থেকে হলো? এই গল্পটার ভাবনা শুরু হয়েছে 2017-18 সালের দিক থেকে। আমি আর আমাদের রাইটার মেজবাউদ্দিন সুমন ভাই, আমরা দুইজনে মিলে এই ভাবনাটাকে আসলে অনেক দিন ধরেই লালন করে আসছি। নানাভাবে গল্পটাকে কিভাবে বলা যায় সেটা নিয়ে নানা ধরনের কাজ করেছি। তো পরবর্তীতে নাজিমুদ্দিন ভাই যোগ হলো, উনিও আমাদের রাইটিং টিমে যোগ হয়েছে। সো বলা যায় যে এটা দীর্ঘদিনের ভাবনা, এবং এটাকে নানাভাবে গল্পটাকে আমরা বলার চেষ্টা করেছি, এবং ফাইনালি গিয়ে এটা আসলে প্রিন্স রূপে আমরা দর্শকের সামনে আনতে পারছি আর কি। আমরা শুনেছি যে সত্য ঘটনা অবলম্বনে নির্মিত, এবং 90 দশকের গ্যাংস্টারের গল্প নিয়ে বা ওই সময়ের যে ঘটনাগুলো রয়েছিল, একটু জানতে চাই কতটুকু সত্য থাকবে, কতটুকু ফিকশন থাকবে? না না, একদমই সত্য ঘটনা থেকে বলা যাবে না। আমরা শুরু থেকে একসময় ভাবনা ছিল এরকম, পরবর্তীতে আমরা আসলে আমাদের ভাবনাটা চেঞ্জ করেছি। আমরা আসলে এটাকে একটা ফিকশনাল রূপেই আমরা গল্পটা করতে যাচ্ছি, এবং দিন শেষে আসলে একটা সিনেমা তো আসলে বিনোদনের বিষয়। সো এখানে সব ধরনের দর্শকরা আসলে সিনেমাটা দেখতে যেতে চায়। সো আমরা কখনো চাইনি যে সিনেমাটা একটা নির্দিষ্ট কোনো দর্শকের জন্য হয়ে যাক। সো সেই জায়গা থেকে আমরা চেষ্টা করেছি একটা সিনেমাতে যেই ধরনের এলিমেন্টসগুলো থাকলে সব ধরনের দর্শক আকৃষ্ট হবে, সেই এলিমেন্টসগুলোকে আমরা আমাদের এই সিনেমাতে ইনকর্পোরেট করেছি, এবং আমরা আশা করি যে দর্শক সেই জিনিসটাকে মাথায় রেখে সব ধরনের দর্শকই হলে যাবে এবং সিনেমাটা দেখবে। সামাজিক মাধ্যমে আরেকটি কথা হয়েছিল শুরুর দিকে, যখন শুরুর একটা পোস্টার, আনঅফিসিয়াল একটা পোস্টার প্রকাশ হয়েছিল, যে কালা জাহাঙ্গীরের একসময় দুর্ধর্ষ শীর্ষ সন্ত্রাসী, তার জীবনী অবলম্বনে নির্মিত হচ্ছে। এই বিষয়টি যদি একটু পরিষ্কার করেন। না না না, আমরা কিন্তু রিসেন্টলি আমরা আমাদের ফেসবুক, আমাদের যে পেজ আছে সেখান থেকে আমরা আমি নিজেও স্টেটমেন্ট দিয়েছি আমাদের প্রযোজনা সংস্থা থেকে। আমাদের প্রযোজক সিরিন সুলতানা, উনি নিজেও কিন্তু স্টেটমেন্ট দিয়েছে যে আমরা কোনো ধরনের কোনো আন্ডারওয়ার্ল্ডের কোনো ডনকে নিয়ে আমরা কোনো সিনেমা বানাচ্ছি না, বা নির্দিষ্ট করে কারো নাম নিয়ে আমরা বানাচ্ছি না। আমাদের গল্পটাতে সব ধরনের বিষয় থাকবে। সেখানে 90-এর গল্পে 90 দশকে গ্যাং ওয়ার একটা ইম্পর্টেন্ট পার্ট ছিল, সো ওইটা তো ডেফিনেটলি থাকবেই। সো গল্পটাকে আসলে আমরা সব কিছু মিলিয়েই সাজিয়েছি। সো এই জন্য আমি বলতে চাই যে এটা বলা যাবে না যে আমরা এরকম কোনো গ্যাংস্টারকে নিয়ে করছি। এটা গল্পের প্রয়োজনে আমাদের যতটুক রাখা প্রয়োজন, যতটুক আনা প্রয়োজন, সেই জায়গাটাই আছে আসলে। প্রথম সিনেমাতেই ঢালিউডের শীর্ষ তারকা শাকিব খান, কিভাবে কথা হলো, কিভাবে ওনাকে যুক্ত করলেন, অ্যাপ্রোচটাই কেমন ছিল একটু জানতে চাই। আমরা খুবই সৌভাগ্যবান বলবো যে আমরা খুব অল্প সময়ের মধ্যেই শাকিব ভাইকে আমরা সাইনিং করাতে পেরেছি। আমার যতটুকু মনে পড়ে এটা 7 থেকে 10 দিনের একটা বিষয় ছিল। আমরা প্রথমে আমাদের গল্পটা রেডি করেছি, এবং আমরা ফিল করেছি যে শাকিব ভাই এখন যে ধরনের কাজগুলো করছে, সো আমরা যেরকম একটু এক্সপেরিমেন্টাল বা চরিত্রগতভাবে একটু চরিত্র হয়ে ওঠার যে জায়গাগুলো, সেই জায়গাগুলো শাকিব ভাইকে এখন অনেক বেশি ফ্লুয়েন্ট আমরা দেখতে পাচ্ছি। তো তখনই আমাদের মনে হলো আমরা কেন শাকিব ভাইকে আমরা এটা অ্যাপ্রোচ করব না। সো সেই ভাবনা থেকে আমরা আসলে ওনাকে অ্যাপ্রোচ করেছি। উনি আমাদের গল্প শুনতে চেয়েছেন, এবং গল্প শুনতে চেয়ে উনি বলেছেন যে ঠিক আছে, তোমরা 1-1.5 মিনিটের মধ্যে আমাকে গল্পটা বলো। সো আমরা গল্পটা যখন শুরু করলাম, আমার যতটুকু মনে আছে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় উনি গল্পটা শুনেছে, এবং প্রত্যেকটা জায়গা উনি একদম চুপ করে পুরো গল্পটা শুনলো, এবং তারপরে প্রায় আধা ঘন্টা 40 মিনিটের মতো সময় ধরে উনি যেটা শুনেছে, উনি সিন টু সিন উনি বলে যাচ্ছে
এটা এই জায়গায় হয়েছে, মানে এই হয়েছে, ওইটা ওই জায়গায় ওই হয়েছে, ওইটা একটু এরকম হলে ভালো হতো। সো আমরা একটু অবাক হলাম যে উনি 1-1.5 ঘন্টা গল্পটা শুনলো, শুধু শুনলো না, আসলে উনি সিন টু সিন উনি মাথায় নিয়ে নিল। সো আসলে একটা মেগাস্টার তো আসলে বললেই আসলে হয়ে যায় না, দীর্ঘদিনের অভিজ্ঞতার ফসল এটা আসলে। সো ওনার ওই এক্সপিরিয়েন্স থেকে আসলে গল্পের দম, গল্পের কোন গল্পটা আসলে কতটুকু পর্যন্ত যাবে, এই ক্যালিবারটা বোঝার ক্ষমতাটা আসলে ওনার তৈরি হয়েছে। সো উনি তখনই আসলে, আমরা যখন বের হয়ে যাব তখনই উনি বলছিল যে গল্পটা আসলে ভালো, এই গল্পটা হওয়া উচিত, এবং সেটা যদি তোমরা আমাকে এনশিওর করতে পারো যে তোমরা এটাকে ওই রকম লার্জার স্কেলে করতে পারবে, তাহলে আমি ভাবতে চাই। এ ধরনের গল্প না হওয়ার কোনো উচিত না, এবং আমি আমার জায়গা থেকে হাতছাড়া করতে চাই না। সো পরবর্তী কিছু বিষয় ছিল, সেই বিষয়গুলো আমরা করেছি, আমাদেরকে 5-7 দিন একটা সময় দিয়েছে, বলে দেখি তোমরা আসলে কতটুকু আগাতে পারো। সো পরবর্তীতে আমরা 5 বা 6 দিনের 7 দিনের সময় দিয়েছিল, আমরা মনে হয় 5 দিনের মাথায় আমরা বলেছি ভাই আমরা মোটামুটি আমরা রেডি, আমরা আমাদেরকে যে যে বিষয়গুলো বলেছেন এইগুলোর জন্য রেডি। তো উনি একটু অবাক হয়েছে যে উনি ভেবেছিল যে আমরা হয়তো ওই জিনিসটা অ্যাচিভ করতে পারবো না। সো আমরা 6 দিনের মাথায় ওনার সাথে মিটিং করলাম এবং টোটাল বিষয়গুলো যখন বললাম, তখন উনি বললো যে আমি যে ভাবনাটা ভেবেছি বা যে মানুষগুলোর সাথে যোগাযোগ করতে বলেছি বা যে জায়গাগুলো ভেবেছি, তোমরা এর চেয়ে অনেক বেশি অপশন নিয়ে এসেছো। তার মানে তোমরা, আমার এটুক ধারণা আছে যে তোমাদের টিমটা স্ট্রং আছে, সো তোমরা ক্যাপাবল। সো আমার মনে হয় আমি আগাতে পারি, এবং পরবর্তীতে আমরা সাইনিংটা করলাম আর কি। সামাজিক মাধ্যমে আরেকটি কথা উঠেছে পারিশ্রমিক নিয়ে, যে রেকর্ড পরিমাণ পারিশ্রমিক নিয়ে সাইন ইন করেছেন শাকিব খান এই সিনেমায়। তো এখান থেকে আসলে প্রযোজক বা পরিচালকের আত্মবিশ্বাসেরও একটা ছায়া পাওয়া যায়, যে আত্মবিশ্বাসী না হলে তো এত বাজেটে সিনেমা নির্মাণ করার ভাবনা আসতো না। তো সেই জায়গায় আসলে 90 দশকের প্রেক্ষাপটে সিনেমাটি নির্মাণ হবে, আর্ট ডিজাইন বলুন বা কস্টিউম বলুন, সেট ডিজাইন বলুন, সব মিলিয়ে আসলে কতটা প্রিপেয়ার বা প্রিপারেশন নিচ্ছেন? এটা হয় কি, ধরেন এটা আমি আজকে মানে ঈদের সিনেমা সাইনিং করেছি বলে ওনার সাথে বিষয়টা তা না, কিন্তু এখন আপনি কি হয়, প্রত্যেকেরই কিন্তু একটা প্রমোশনের বিষয় আছে। সো উনি আসলে যে জায়গাটা হোল্ড করে গত 2-3 বছর, উনি যেই জায়গাটায় পৌঁছেছে, সো উনি তো ডিজার্ভ করে আসলে, এবং সেই ডিজার্ভের জায়গা থেকে এটা যদি আমার জায়গায় অন্য কেউ সেই সিনেমাটা করতো, তাকেও আসলে এই ধরনের একটা পারিশ্রমিক দিয়েই তাকে আসলে নিতে হতো। সো উনি আসলে ডিজার্ভ করে বলেই আসলে আমাদেরকে সেই পারিশ্রমিকটা দিতে হয়েছে, এমন না যে এটা উনি ডিজার্ভ করে না, উনি আমাদের কাছ থেকে চেয়ে নিয়েছে, একদমই তা না। আর আমি শুধু এটুকু বলবো যে খুব শীঘ্রই আমরা একটা একটা করে রিভিল করব। সো ওই রিভিল যখন করব যে আমাদের সেক্টরগুলোতে কে কে আছে বা আরও কে কে আসতেছে, দেশীয় বা দেশের বাইরে থেকে আমরা কী ধরনের টেকনিশিয়ানসদেরকে আনছি, সো আমার মনে হয় যে এইটা যখন আমরা অ্যানাউন্স করব, সো তখন আর এই প্রশ্নটাই করা লাগবে না, মানে দর্শক বুঝে যাবে যে আমরা আসলে কোন লেভেলে আসলে সিনেমাটাকে নিয়ে যেতে চাচ্ছি, এবং সেটাকে আমি বলবো যে একটা বড় চমকই থাকছে। হ্যাঁ, সো আমরা এগুলো নিয়ে যেহেতু ওয়ার্ক করছি, আপনারাও জানেন সব কিছুর একটা প্রসিডিওর আছে। সো ওই প্রসিডিওরগুলো যখন শেষ হবে, তখন আমরা হোপফুলি এটা অ্যানাউন্স করলে তখন আপনারা বুঝতে পারবেন যে আসলে আমরা কোন লেভেলে আসলে নিয়ে যেতে চাচ্ছি। খুবই বিশাল আয়োজন এবং বড় স্কেলে সিনেমাটি নির্মাণ করতে যাচ্ছেন, যেটি বললেন টেকনিক্যালিও খুব রিচ হবে এবং টেকনিক্যালি ওই রকম রিচ পার্সনরাই থাকবেন। এর পাশাপাশি একটু জানতে চাই যে শাকিব খানের বিপরীত আমরা কাকে দেখতে পারি? দেশি কোনো নায়িকা থাকবে কিনা, বা ওপার বাংলারও কেউ থাকবে কিনা, একটু যদি বলা যায়। প্রথমত হচ্ছে, আমি একটা জিনিস বিশ্বাস করি না যে আমরা বলি না যে বিশাল আয়োজন, বা এটা এটা আসলে একদমই ভুল, আমার কাছে মনে হয় ভুল কনসেপ্ট। আমার কথা হচ্ছে যে আসলে আমার গল্পটা বলার জন্য আমার যতটুকু প্রয়োজন, আমার গল্পটাকে লার্জার স্কেলে আমার বড় পর্দায় আনার জন্য যেই যতটুকু আয়োজন প্রয়োজন, আমরা সেই আয়োজনটুকুই করতে চাই। সো সেটা কখনো অনেক বিশাল হবে, কখনো আবার গল্পের প্রয়োজনে অনেক নানা রকম হবে। সো আমার কথা হচ্ছে, গল্প অনুযায়ী যেই ধরনের ভিজুয়াল মানুষ দেখতে চায়, দর্শক দেখতে চায়, সেই জিনিসটা আমরা এনশিওর করার চেষ্টা করব, এবং যেটা আমরা তো খুব স্বাভাবিকভাবে চাইবো যে বাংলাদেশে এর আগে যে এরকম কাজগুলো হয়নি, সেই অন্তত সেই জায়গাটা যাতে আমরা স্টেপটা দিতে পারি। সো আমাদের ইচ্ছাটা আছে সেরকম। আসলে আমরা এখন কতটুকু করতে পারবো সেটা তো আসলে দর্শক বলবে, আমরা বলতে পারবো না। আমরা ইচ্ছা আছে, আমরা সেভাবে আগাচ্ছি। আর নায়িকার বিষয়টা হচ্ছে, আমরা একেবারেই প্রাথমিক পর্যায়ে আছি। বেশ কিছু নায়িকাদের সাথে আমাদের কথা হচ্ছে, গল্প শেয়ারিং হচ্ছে, নানা ধরনের টেকনিক্যাল বিষয় নিয়ে কথাবার্তা হচ্ছে। সো এইটা এখনও একদমই বলবো যে বলার মতো জায়গাটায় পৌঁছায়নি। সো যেহেতু পৌঁছায়নি, সো এই মুহূর্তে আসলে এটা আপনারা বোঝেন সিনেমার বিষয়। সো যতক্ষণ পর্যন্ত সাইনিং হয়ে ফাইনাল না হবে, ততক্ষণ পর্যন্ত আসলে বলাটা আসলে সমীচীন নয় আর কি। তো সেই জায়গা থেকে আমি বলবো যে অবশ্যই সেখানেও আমরা কাস্টিংয়ের প্রত্যেকটা কাস্টিংয়ের জায়গাতে আমরা চেষ্টা করছি যে দর্শক যাতে বলে যে বাহ,
মানে ওই জায়গাটাকে আমরা চেষ্টা করছি, সেটা দেশের হোক বা দেশের বাইরে হোক, এবং সেটা আমরা কখনোই ওই ভাবনা থেকে দেশের বাইরে থেকে একজনকে আনতে হবে এরকম নয়। আমার কাছে যখন মনে হবে যে এই চরিত্রটা আসলে এই মানুষটাই সবচেয়ে ভালো করবে, আমরা তখনই আসলে তাকে পিক করছি। সো দেশে এবং দেশের বাইরে মিলিয়ে আমি বলবো যে আমরা চেষ্টা করছি একটা প্রপার কম্বিনেশন সাজানো, যে কম্বিনেশনটা আমাদের গল্পটাকে আসলে রিচ করবে। যেহেতু ঈদ উল ফিতরে মুক্তি দেওয়ার লক্ষ্য রয়েছে, প্রি প্রোডাকশনের কাজ এখন চলছে, শুটিং লোকেশন আসলে কোথায় থাকতে পারে, দেশের বাইরেও আছে কিনা, বা শুটিংয়ে যাবেন কবে, কি পরিকল্পনা রয়েছে এই মুহূর্তে? আমরা নভেম্বরে শুরুতে হয়তো আমরা শুটে যাব, এখন পর্যন্ত ওইভাবেই আগাচ্ছে প্ল্যান। আর হ্যাঁ, মানে কিছু জায়গা আছে, কিছু টেকনিক্যাল ব্যারিয়ার আছে আমাদের এখানে, তো সেই জায়গা থেকে আমরা বেশ কিছু জায়গায় কথা বলছি। এটা হোপফুলি দেশের বাইরেও একটা ভালো একটা পার্ট শ্যুট হবে। সো সেটা একজ্যাক্ট এখনই বলা যাচ্ছে না, কারণ এখানে কস্টিংয়ের বিষয় আছে, লোকেশন চুজের বিষয় আছে। সো ওইগুলোর কাজ চলছে, তো সো যখন ফাইনাল হয়ে যাবে তখন আমরা বলে দেবো যে আমরা এই জোনটাতে কাজ করছি, এটা আমাদের জন্য ফিজিবল হচ্ছে বা আমাদের জন্য কস্ট ইফেক্টিভ হচ্ছে। সো ডেফিনেটলি আমরা দেশে এবং দেশের বাইরে মিলিয়ে কাজ করব, এখন পর্যন্ত এই ভাবনা আছে। সো যদি আমাদের বাজেট টাজেট সব মিলে যায় তখন আমরা হয়তো বলে দেবো যে আমরা এই জায়গাটায় করছি। একটু নামের বিষয়ে আসতে চাই। প্রথমে প্রাথমিকভাবে আমরা জানতাম যে ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা, এখন সেটি প্রিন্স নাম হয়েছে এবং ট্যাগলাইনেও ওটি গিয়েছে। প্রিন্স নামটার পেছনে কারণ কি, প্রিন্স দেওয়ার কারণটাই বা কি? ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকাটা একদম যখন আমরা শুরুর দিকে আমরা একটা গল্প ভেবেছিলাম, তখন আমরা ওই ধরনের কাজ করেছিলাম। পরে ওই গল্পটা থেকে আমরা অনেক কিছু আমরা বাদ দিয়েছি, অনেক কিছু যোগ করেছি, এটা একটা ফিকশনাইজ করেছি। সো তখন আমরা মনে হলো যে আমরা এটা একটা সিম্বলিক নাম, হ্যাঁ, আমরা বলতে চাই যে এটা ওয়ান কাইন্ড অফ কি বলবো, যে রাজা ছাড়া প্রিন্স, এরকম একটা আমরা মনে করি আর কি। যে সো এটা যদি একটা কমার্শিয়াল মুভি, সো কমার্শিয়াল মুভিতে এই ধরনের মানে ক্যারেক্টারগুলোকে আমরা নানা নামে বিশেষায়িত করি, কেউ কিং বলে, কেউ প্রিন্স বলে। সো আমরা আসলে দর্শককে ওই প্রিন্সের হাইপটা দেখাতে চাই যে আসলে, এবং এইটার আমাদের গল্পের প্রিন্স, এবং এই প্রিন্স আসলে কিভাবে প্রিন্সের শাসনটা করে বা প্রিন্স কিভাবে হয়ে ওঠে, সেই গল্পটার মধ্যেই আসলে এই জিনিসটা আছে। সো এটা একটা গ্লোরি, এটা একটা এই একটা প্রাইড, এই জায়গাটাকে আমরা আসলে এটাকেও আমরা একটু লার্জার স্কেলে মানে বোঝাতে চেয়েছি আর কি। একটু খলনায়কের বিষয়ে জানতে চাই যে আমাদের দেশের ইন্ডাস্ট্রি একটু খলনায়ক খরায় ভুগছে। মিশা সওদাগরের পরে ওইভাবে কেউ আসেননি, ইয়াং কেউ এখন ওইভাবে এস্টাবলিশ হতে পারেননি। খলনায়কের ভাবনাটা আসলে কাকে নিয়ে? কারণ খলনায়ক এই ধরনের সিনেমায় যেহেতু অ্যাকশন থাকবে, খলনায়কের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে এই ধরনের সিনেমায়। কী ভাবনা চলছে এই মুহূর্তে মাথায়? না, এটা সত্যি, আবার এটাও সত্যি যে নাই বলা যাবে না, আমরা আসলে সুযোগও তো দেই না। সো আমাদেরও এক্সপেরিমেন্টেরও সুযোগটা কম, যেহেতু কাজ কম হয়। সো একটু প্রতিবন্ধকতা তো আছেই। তারপর আমি বলবো যে সব কিছু মিলিয়ে আমরা ওই যে বললাম যে একটা প্রপার কম্বিনেশনের খোঁজে আছি। সো আমি এটুকু বলতে পারি, যদি সব মিলে কম্বিনেশনটা মিলে যায়, সো এইটাও একটা ফার্স্ট টাইম একটা কম্বিনেশন হবে, এবং সেটা দর্শক একটা ওয়াও ফ্যাক্টর তৈরি হবে যদি আমরা ফাইনালি এটা রিচ করতে পারি। সো আমরা ওই জায়গাটা তো আমরা কাজ করছি, অলরেডি কথা হচ্ছে। সো যতক্ষণ পর্যন্ত আসলে সাইনিং না হবে ততক্ষণ পর্যন্ত বলাটা মুশকিল, বাট এটা আমরাও বলতে পারি যে সাকিব ভাইয়ের সাথে এরকম কেউ আসবে যে এটা একটা ওয়াও ফ্যাক্টর তৈরি করবে। একদম সর্বশেষ প্রশ্ন যেটি জানতে চাই, যে দর্শকদের প্রত্যাশা একটা আছে এবং সাকিবিয়ান আমরা জানি যে শাকিব খানের খুবই ক্রেজি ফ্যান, শুধু বাংলাদেশে না ওয়ার্ল্ড ওয়াইড আছে। তাদের উদ্দেশ্যে কি বলবেন, যেহেতু তারা তাদের এখন আপনি নিজেও একজন তাদের আপনজন হয়ে গেছেন, তো একটু জানতে চাই। না না, একদমই সাকিবিয়ানরা শুরু থেকে যেভাবে সাপোর্ট দিয়ে এসেছে এটা আসলে অভাবনীয়, এবং এখনও মানে ওরা আমাকে প্রতিনিয়ত যেভাবে সাপোর্ট দেয় মানসিকভাবে, বা ওরা যেভাবে বলে যে আমরা পাশে আছি, আমরা সবসময় থাকবো, সো এটা আসলে আমি বলবো যে এটা 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 ক্রেজি ফ্যান ছাড়া এটা সম্ভব না। সো আমি অবশ্যই তাদের কাছে কৃতজ্ঞ, এবং তাদের জন্য তো আমার এক ধরনের ভাবনা আছে যে তাদেরকে নিয়ে যাতে তারা একটা ভালো জিনিস দিতে পারি। সো আমি চেষ্টা করব যতটা কথার ইয়েতে কম থাকা যায়, আমার কাজটাকে আসলে ফোকাস করতে চাই, এবং আমি মনে করি যে দিন শেষে আমি যেটা দিব সেই জায়গাটাই আসলে হচ্ছে আমি কি দিলাম সেটা আসলে দর্শক হলে গিয়ে বলবে। সো তার আগে আমি আসলে নীরবে কাজটা করতে চাই, সুন্দর করে আমি আমার যে ভিশনটা আছে সেটা করতে চাই, বাকিটা তো আসলে দর্শক দেখবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম নির্মাতা আবু হায়াত মাহমুদের সাথে। আসন্ন ঈদ উল ফিতরে প্রিন্স নিয়ে তিনি হাজির হচ্ছেন বড় পর্দায় প্রথমবারের মতন, এবং যেমনটা আমরা শুনছিলাম যে প্রতিটা সেক্টরেই টেকনিক্যালি রিচ তো হবেই, পাশাপাশি নানান ধরনের চমক দিয়ে কিন্তু সিনেমাটি সাজানো হয়েছে। তো দর্শকদের অপেক্ষা করতে হবে আর কয়েকটি মাস, এবং
তারপরেই বড় পর্দায় দেখতে পাবেন প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আরিফ হক, ৭১, ঢাকা।